5 লক্ষ টাকা পার্বতীর হাতে তুলে দিল সোম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি কেউই খায়নি, অনেকটাই রাত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই তখন একটা কথাই ভাবতে শুরু করে সোম, কেউ কি খাবে না নাকি। এরপর রত্নাকে রিমিলিকে ডাকাডাকি করে। রত্না এসে বলে পার্বতী খায়নি তো, তাই কেউ খেতে চাইছে না। সোম বলে না খেয়ে বসে থাকলে হবে, ওকে এখনই খাওয়াতে হবে। তুই না হয় ভাত বাড়, আমি ওকে ডেকে নিয়ে আসছি। কিন্তু খুব ভালো মতনই জানে সোম যে পার্বতী খুব নাছোড় বান্দা। যতক্ষণ না ওর ড্রিমটা পূরণ হচ্ছে ও ততক্ষণ চেষ্টা করেই যাবে। কিন্তু কি করব, কি করে এত লাখ লাখ টাকা আমি জোগাড় করব। হাতে যে সময় খুব কম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এরপরেই রত্না তখন বলে দাদামণি, তোমাকে খেতে দিয়ে দিই, আমাদের কারোরই আর খেতে ইচ্ছে করছে না, আর বাবাও তো খায়নি। সোম বলে সে কি, বাবা খায়নি কেন? আরে বাবার এখন বয়স হচ্ছে, ঠিক সময়ে বাবার খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, তাই না? এরপর শিবু কাকু চলে এসেছে। তখনই ভুবনপুরের প্রেসিডেন্ট মানে সোম বলে বাবা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো তোমাকে না বললেই নয়। শিবুবাবু বলে হ্যাঁ বল না, কি কথা? সোম বলে বাড়ির দলিলটা কোথায় গো? বাড়ির দলিলটা আমার লাগবে, কারণ আমি ওই 5 লক্ষ টাকা জোগাড় করতে চাই। তুমি তো দেখেছো যে পার্বতী কত ভালো একটা কাজ করতে চাইছে, কিন্তু আজকে মেয়েটার কাছে টাকা নেই বলে পিছিয়ে আসবে, আমি সেটা চাই না। তুমি বাড়িটা বন্ধক রাখতে দাও আমাকে, আমি সময়ের আগেই বাড়িটা ফিরিয়ে আনার চেষ্টা করব। এটা শোনার পর শিবুবাবু বলে কি বলছিস কি সোম, আমাদের তো কিছুই নেই। রত্নার বিয়ের যখন ফাইনাল কথা হয় তখন তো তুই দোকানটা বন্ধক রেখেছিলিস, এখন যদি বাড়িটা বন্ধক রাখিস তাহলে আমরা কি নিয়ে থাকবো? মানে আমি আমার কথা ভাবছি না, তোরা আমার যা কিছু আছে সব কিছুই তো তোদের, কিন্তু যদি কোনো সমস্যা হয়। এরপর সোম বলে কোনো সমস্যা হবে না, পরের কথা ভেবে আগে কষ্ট পেয়ে কি কোনো লাভ আছে? আর তুমি কেন এত ভাবছো? আমি তো আছি, আমি সবটা সামলে নেওয়ার চেষ্টা করব, তুমি একদম কিছু ভেবো না। কিন্তু তুমি এখন যদি দলিলটা না দাও তাহলে আমিও আর কোনো কিছু নিয়ে এগোতে পারবো না। এবার তুমি ডিসাইড করো যে তুমি কি করবে। তখনই ভাবনা চিন্তা করতে থাকে শিবুবাবু, আর তখন দলিলটা বাক্সের মধ্যে থেকে বার করে এনে দেয় আর বলে নে, আমার জীবনের শেষ সম্বলটুকু আমি তোর হাতে তুলে দিলাম, এখন তুই যা করবি সেটাই হবে। সোম তখন বলে বাবা তুমি চিন্তা করো না, যেই জিনিসটা আমি তোমার কাছ থেকে নিলাম আমি সেই জিনিসটা রক্ষা করার চেষ্টা করব, একদম তুমি ভেবো না। কিন্তু শিবুবাবু বলে তুই টাকা ধার নিচ্ছিস নে, কিন্তু ওই মলয়ের কাছ থেকে নিস না, ওই মলয় ভীষণ ভীষণ ডেঞ্জারাস, তো সারাটা জীবন একেবারে নরক বানিয়ে রেখে দেবে। সোম বলে আরে তুমি চিন্তা করছো কেন, ঠিক সময়ে ঠিক জিনিস করলে কারোর সাধ্য নেই যে অন্য কাউকে কষ্ট দেওয়ার, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরে চলে গেছে পার্বতীর জন্য টাকা জোগাড় করতে সোম, আর সেই মলয়নাগের কাছেই গেছে। মলয়নাগ বলে কি ব্যাপার, ভুবনপুরের প্রেসিডেন্ট আরও একবার আমার ঘরে পা দিল। তখনই সোম বলে আপনাকে আমি বাড়ির দলিল দিয়ে যাচ্ছি, এবার টাকাটা দিন। তখন খুব খুশি হয়ে যায় সেই মলয়নাগ আর বলে সত্যি দেখলেন তো, আমি বলেছিলাম না? আরে বাবা আমি ভালো বুদ্ধি দিয়েছিলাম, খারাপ বুদ্ধি কেনই বা দেব, আপনার ভালোর জন্যই ভালো বুদ্ধি দিয়েছিলাম। তখনই সোম বলে এবারে এক কাজ করবেন, পার্বতী আর এখানে আসতে পারবে না, আমাদের বাড়িতে গিয়ে ওর হাতে টাকাটা দিয়ে আসবেন, আর ওর সাথে যেই খারাপ ব্যবহারগুলো করেছেন সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নেবেন। কি কথাটা মাথায় ঢুকলো? তখনই সেই লোকটা বলে ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। মলয়নাগ তো নিজেও খুব খুশি হয়ে যায়। সোম সেখান থেকে চলে যেতেই ফোন করে পার্থসারথীকে আর বলে স্যার টাকাটা আমি এখনও দিইনি, তবে কাল সকালে দিয়ে আসবো, আর ওই সোম বাড়ি বন্ধক দেওয়ার কাগজটা আমাকে দিয়ে দিয়েছে। তখনই পার্থসারথী বলে বাহ, এইবারেই তো হবে আসল খেলা, তুমি এক কাজ করো, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যেও, আর বাড়ির যে দলিলটা সেটা আমাকে দিয়ে যেও, কথাটা ভালো করে যেন মাথায় থাকে। তখনই মলয়নাগ বলে ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। এদিকে পার্বতী তো কিছু খায়নি, তার জন্য বোনেরাও কিছু খায়নি। পার্বতী বলে আচ্ছা তোমরা এরকম ছেলে মানুষই কেন করছো, আমার খাওয়ার বা না খাওয়ার সাথে তোমাদের কি সম্পর্ক আছে বলো তো? তখনই
সবাই বলে না, তোমাকে ছেড়ে আমরা কিছুতেই খাবো না। শিবু কাকুও খায়নি। আর এটা শুনে পার্বতী বলে, শিবু কাকু তুমিও তো দেখছি এখন ওদের মতন ছোট হয়ে গেছো, ওরা যা বলছে তুমি তাই করছো। তখনই শিবুবাবু বলে, দেখো আমি অত শত বুঝি না, তবে সবাই মিলে খেলে একটা মজা হয়, আনন্দ হয়, কিন্তু তুমি খাওনি বলেই তো ওরা খায়নি। এবার থেকে আর খাওয়ার প্রতি এরকম অনিয়ম করো না, হ্যাঁ পার্বতী। এরপর পার্বতী দেখতে পায় মলয় নাগ বাড়িতে চলে এসেছে। আর দেখার পর তো পার্বতী বলে, কি ব্যাপার, হঠাৎ করে একেবারে বলা নেই কওয়া নেই বাড়িতে এসেছেন, কি চাই? তখনই মলয় নাগ বলে, আমি আপনার জন্য 5 লক্ষ টাকা নিয়ে এসেছি। পার্বতী তখন বলে, কিন্তু আমি তো কালকেই আপনার কাছে গেলাম, আপনি আমাদেরকে তাড়িয়ে দিলেন। তখন মলয় নাগ বলে, হ্যাঁ কিন্তু আমি আজকে নিজের থেকে দিতে এসেছি। এরপর সোম দূরে লুকিয়ে লুকিয়ে ইশারার মাধ্যমে কথা বলতে থাকে আর বুঝিয়ে বলে যে কোনোভাবেই যেন সোমের নামটা এখানে না আসে, তাহলেই খুব ভালো হবে। মলয় নাগ বলে, না না, আমি কেনই বা বলতে যাব, আপনি একদম চিন্তা করবেন না। পার্বতী বলে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে আপনি নিজে বাড়ি বয়ে এসে টাকা দিয়ে গেলেন, কই এগ্রিমেন্ট সই করব না? তখনই মলয় নাগ বলে, না না, কোনো এগ্রিমেন্টে সই করতে হবে না, কোনো এগ্রিমেন্ট লাগবে না, যা হবার সব হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না, আপনি মন দিয়ে কাজ করুন, যেটা করবেন বলেছিলেন, যার জন্য এত লাখ লাখ টাকার দরকার পড়েছে সেটা মন দিয়ে করুন। পার্বতী তো খুব খুশি হয়ে যায় আর ভাবে, যাক, ভগবান যখন টাকাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেই দিয়েছে, তখন আমাকে জোর করে লেগে পড়তে হবে। রত্নাকে বলে, রত্না আগে আমরা পুজো দেব, তারপরেই কাজ শুরু করব। রত্না বলে, আমরা সবাই আছি তো, হাতে হাতে করে দেব, বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর এটা শোনার পর পার্বতী নিজেরও খুব ভালো লাগে। এদিকে শিবুবাবু মন খারাপ করে বসে আছে। তখনই সোম বলে, আমি বুঝতে পারছি বাবা, তোমার অনেক চিন্তা হচ্ছে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে কোনো ক্ষতি হবে না, আমি ওই বাড়িটাকে ঠিক ফিরিয়ে আনবো, তুমি শুধু আমাকে একটু সময় দাও। তখনই শিবুবাবু বলে, আমি নিজের থেকেও অনেক বেশি ভরসার বিশ্বাস তোর উপর করি, কিন্তু এক্ষেত্রে চিন্তা তো একটু হচ্ছেই, এতগুলো টাকা, তাও আবার এত কম সময়ে সুদ দিয়ে, তুই পারবি তো সোম? সোম তখন বলে, পারতে তো আমাকে হবেই, কারণ এছাড়া আর যদি কোনো উপায় থাকতো তাহলে হয়তো সেটা চেষ্টা করে দেখতাম, কিন্তু আর কোনো উপায় নেই, তাই আমাকে বাধ্য হয়ে যা করার করতে হবে। তবে ওই বাড়ি আমি ঠিক ফিরিয়ে আনবই, যেভাবেই হোক না কেন। বারবার করে সোম একটা কথাই বলতে থাকে। আর এদিকে পার্বতী 5 লক্ষ টাকা পেয়ে রীতিমতো নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে ক্লিনিক বানানোর জন্য, আর সোমের বোনরা তাকে হেল্প করার জন্য একদম উঠে পড়ে লেগেছে।